দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। আজকে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এছাড়াও আরও উপস্থিত আছেন কলামিস্ট ও সাংবাদিক জনাব মোস্তফা কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির আন্দোলনকে ষড়যন্ত্র হিসাবে দেখছেন। তারা বলছেন ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকার আন্দোলনের ষড়যন্ত্র দেখছেন তারা। আমি জানতে চাইব কি ষড়যন্ত্র করছে সরকার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি দেখবেন যে বিএনপির আন্দোলনের মূল লক্ষ্যটা কি, টার্গেটটা কি? আমরা চাচ্ছি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। কারণ আমরা মনে করি, আমরা না, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে, বাংলাদেশের নাগরিকরা মনে করে যে তাদের বেশ কিছু যে সাংবিধানিক রাইট সেটা তারা হারিয়ে ফেলেছে। যেমন যদি আপনি বলেন, 1 নম্বর, ভোট দেওয়ার অধিকার বাংলাদেশের মানুষের নেই। হচ্ছে তো নির্বাচন হচ্ছে, সিটি এখন নির্বাচন তো প্রতিনিয়ত হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সেই নির্বাচনটা কতটুকু অর্থবহ, সেই নির্বাচন কতটুকু যারা ভোটার ভোট দিতে পারছে, তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটুকু সেই নির্বাচন উপযোগী পরিবেশ পাচ্ছে, এবং আমরা যে ভোটটা দিচ্ছি সেই ভোটের রেজাল্টটা কি পাচ্ছি কিনা, এগুলি বিবেচ্য বিষয়গুলি। সেই হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন বাংলাদেশের নাগরিকেরা অনেক অধিকার থেকে তারা বঞ্চিত। যেই ছেলেটির বয়স এখন 24 বছর, সে তার এই 24 বছর বয়সে সে ভোট দিতে পারে নাই, কারণ 2018-তে বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2014-তে 2018-তে দিনের ইলেকশন রাতে হয়েছে। সুতরাং এই ছেলেটির কাছে আজকে ভোট এটা রূপকথার মতো, যার জন্য আমরা বলেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের হাতে আমরা ফিরিয়ে দিতে চাই, যার জন্য বিএনপি আন্দোলন করছে। এখন আপনি বলছেন যে কেন আজকে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম যে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়। আপনি দেখবেন এতদিন আমরা দেখেছিলাম যে মিথ্যা মামলা, গায়েবী মামলা, অজ্ঞাত মামলা, ইদানিং আবার নতুন একটি শুরু হয়েছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হচ্ছে। আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ যারা কারাগারে রয়েছেন বা বাইরে আছেন তাদের বিরুদ্ধে আজকে, বিশেষ করে যারা কারাগারে আছেন তাদের বিরুদ্ধে আজকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে। তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তারা অমুকের ভাষণ বিকৃতি করেছে, অমুকের বিরুদ্ধে কথা বলেছে, যেটা আমাদের সংবিধানের স্পিরিটের বাইরে, এই ধরনের মামলা দিয়ে, অর্থাৎ আপনি যে একটা ডিজিটাল নিরাপত্তা আইনে যদি কারো নামে মামলা হয় কমপক্ষে 6 মাসের মধ্যে তার জামিন পাওয়ার কোনো সুযোগ থাকে না। এই ধরনেরভাবে আজকে আমার, এবং নতুনভাবে আপনি যদি বাংলাদেশ এই পত্রিকাগুলি আপনি দেখেন যে নতুনভাবে আজকে আবার সেই গায়েবী মামলা, 2018-তে আমরা যে মামলার অস্তিত্ব আমরা লক্ষ্য করেছিলাম, ঠিক একই কায়দে আবার নতুনভাবে আমাদের নেতাকর্মী সমর্থকদের নামে আজকে গায়েবী মামলা দিচ্ছে। আপনি সিলেটের দিকে তাকান, সিলেটের আজকে আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করতেছে, কারণ ওখানে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটাকে কিন্তু ষড়যন্ত্র কোথায়? আন্দোলনে ষড়যন্ত্র তত্ত্বটা কোথায়? এই আপনাদের যে অভিযোগ, মামলা, তারপরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, এটা আপনাদের কথা মতন এইটা তো নতুন না, গত 10-12 বছরই হচ্ছে। এখন দেখেন অন্য যে কোনো আন্দোলনের সময়ের চাইতে এবার আপনি দেখবেন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। রাজনৈতিক সংগঠনগুলি, যেগুলি রাজনৈতিক দলগুলি আছে, সেই দলগুলো ঐক্যবদ্ধতা অনেক বেশি, যার জন্য আপনি দেখেন ইতিমধ্যে বিএনপির নেতৃত্বে প্রায় বাংলাদেশের 54টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। আবার রাজনৈতিক জোট থেকে চলে আমি জবাবটা দিচ্ছি, ঐক্যবদ্ধ হয়েছে, এবং আবার এই ঐক্যবদ্ধ কিন্তু এবার জোটে না, বিএনপি কিন্তু কোনো জোটে নাই, বিএনপির সামগ্রিক রাজনৈতিক দলগুলিকে সমন্বয় ভূমিকা পালন করছে, সমন্বয়কের, কিন্তু বিএনপি কোনো জোটে নাই। আজকে দেখেন ওই যে 10 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সম্বন্ধে যে কথাটি বলা হচ্ছে, আমি গত 4 দিন আগে আসবো, আপনাকে ওই প্রসঙ্গে আসবো না, আমি একটু যেই কথাটা বলছে যে ছুটে যাচ্ছে তারা বা জোটে না, আমি গত 4 দিন আগে আমার সাথে একটি টকশোতে সদস্য, গণ অধিকার পরিষদ সদস্য নূর ছিলেন, বিপি নূর,
উনি স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের নতুন একটি রাজনৈতিক দল, আমাদের সাংগঠনিক ভিত এবং আমাদের দলের কর্মকাণ্ড বিস্তৃত করার জন্য আমরা জোট থেকে আপাতত বাইরে আছি, কিন্তু যে কোনো আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা সকলে রাজপথে থাকবো। সুতরাং যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এই বিভ্রান্তির সাথে আমাদের বর্তমান যে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসা, এর সাথে কোনো সমন্বয় সম্পর্ক আসবো আপনার কাছে। আবার শুনতে চাই মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনার কাছ থেকে, এই যে বলা হচ্ছে যে বিরোধী দলের আন্দোলনকে আপনারা মানে কেন এত গন্ধ খুঁজছেন, এই যে ষড়যন্ত্র তত্ত্ব ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ কেন? যে ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই কথা বলার শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ঘূর্ণিঝড় মোখা যে পরিমাণ আমাদের সংবাদ মাধ্যমে উঠে এসেছিল, সেখানে আমাদের খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন বাংলাদেশের মানুষ বা আমাদের জানমালের ওই রকমের ক্ষয়ক্ষতি, সে কারণে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। এবং আজকের বিজ্ঞ আলোচক এবং আপনি সহ এনটিভির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ষড়যন্ত্র একটা কথা বিরোধী দল হিসেবে যখন বলে যে আন্দোলনের পিছনে সরকারের ষড়যন্ত্র, তো আপনার এই কথা বলার মধ্য থেকে আমি ষড়যন্ত্র বাংলাদেশে বা রাজনীতিতে সবসময় বিদ্যমান ছিল। এখন কোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যদি হয়ে থাকে, কোনো ষড়যন্ত্র আপনার গণতন্ত্রের জন্য যদি হয়ে থাকে, আমি মনে করি সেই ষড়যন্ত্রের সম্পর্কে আমরা যারা অবহিত হব, সেই ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া উচিত যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে। তবে আমরা যদি ভুলে না যাই, আমরা তো বিভিন্ন সময় আন্দোলনের নামে যখন জনগণকে সম্পৃক্ত করতে না পারছে বিএনপি, তখন আমরা দেখেছি বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী, একটি বড় দলের চেয়ারপারসন, উনি কিন্তু ওয়াশিংটনসে নিবন্ধন লিখেছিলেন বাংলাদেশের জিএসপি সুবিধা যাতে না পায়। বাংলাদেশে যখন আন্দোলন করার কোনো জায়গা থাকে না, যখন আপনি ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অর্থায়ন করে না মিথ্যা অপবাদে, তখন যখন আপনি এই পদ্মা সেতু নিয়ে প্রোপাগান্ডা করেন, এটা নিঃসন্দেহে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই রকমের যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় করেছে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংকে কি প্রোপাগান্ডায় বিএনপি ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের প্রোপাগান্ডায় বিএনপি ছিল না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে, বিইং এ সিটিজেন অফ বাংলাদেশ, আপনি যখন একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনার দেশের বিরুদ্ধে যদি কোনো রকমের যে কোনো সংস্থা যদি আপনাকে মিথ্যা অপবাদ দেয়, তা নাগরিক হিসাবে প্রথম আপনার সেটাকে অপোজ করা দরকার। বিএনপি তখন বিষয়টার গভীরে না যেয়ে তাৎক্ষণিকভাবে কিছু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সাথে সাথে বিএনপি সেদিন গলার সুরে একই সুরে কথা বলেছিল। অর্থাৎ আপনি কাঞ্চন ভাই কোনো অন্যায় করলেন না, আমি এটা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য আপনার চরিত্র হনন করলাম তাৎক্ষণিকভাবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমি একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। এটা যদি আমার দেশের যারা সরকার ব্যবস্থাপনায় থাকে, তারা এই দেশের নাগরিক। সিভিল ব্যুরোক্রেসিতে যারা কাজ করে, তারা আপনার দেশের নাগরিক। সেই জায়গাটা যদি কোনো রকমের দুর্নীতি না হয়ে থাকে, এটা যাচাই বাছাই না করে যদি কোনো দায়িত্বশীল একটি রাজনৈতিক দল নিজেদেরকে যদি রাজনৈতিক দল হিসেবে দাবি করে, তাহলে এটার গভীরে যেতে হবে। গভীরে না যেয়ে যখন এই রকমের কথা বলবেন, এবং সেই ষড়যন্ত্র আপনি দেখেন এইভাবে, আমি কেন বললাম, তৎকালীন সময়ে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অর্থায়ন করবে না মিথ্যা অপবাদ দিল, তার পিছনে ষড়যন্ত্র তো ডক্টর ইউনূস ছিল, এটা তো উঠে এসেছে। কিন্তু আমার কথা হলো, সাথে সাথে একটি বড় রাজনৈতিক দলের তৎকালীন সময়ের বিরোধী দলের নেতা, সে যখন বলে যে পদ্মা সেতু করতে পারবে না, তার মধ্যে থেকে আপনি কি যোগসূত্র খুঁজে পান না? জি, সেটি অতীত। এটাকে কানেক্ট করে কিনা? না, সেটি অতীত। পদ্মা সেতু হয়েছে, আমরা চলছি অতীত। কিন্তু ষড়যন্ত্র যে ছিল বা ষড়যন্ত্র যে আছে বা ষড়যন্ত্র তো অব্যাহতভাবে থাকে, এটারই একটি নমুনা দিলাম। এর চেয়ে বড় নমুনা আমার সামনে তো জলযন্ত্র নাই। আমি সাকসেসফুলি এটা ডান করেছি বিদায় বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে অভিবাদন জানাচ্ছে।
গোটা দুনিয়ার মানুষ শেখ হাসিনাকে অভিবাদন জানাচ্ছে। ঋষি সোনাক ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা IMF এর প্রধান বলেন, শেখ হাসিনাকে সবচেয়ে সফল অর্থনীতির নেতা বলে। কেন বলে? তার যে দৃঢ়তা, তার যে মানসিক সাহস, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে যে ওয়ার্ল্ড ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমার নিজস্ব অর্থনীতি প্রদর্শিত করতে পারলাম, তার এই সাহসী ক্রিজমেটিক লিডারশিপের কারণে তাকে তো স্যালুট করছে ওয়ার্ল্ড। আর যদি আপনারা যারা সেদিন পেখম বাজিয়েছিল তারা যদি সার্থক হতো, তাহলে তো আওয়ামী লীগ ফল করতো বা আওয়ামী লীগ ফেল করতো। তো সেই চেষ্টা তো বিএনপি করেছে, পারে নাই। সেটা হলো, আপনি যদি দেশের প্রতি ডেডিকেটেড থাকেন, আপনার যদি কমিটমেন্ট থাকে, তাহলে যে কোনো পরিস্থিতির মধ্য থেকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মোশাররফ বাইরে যখনই আসে তখন গণতান্ত্রিক আন্দোলন তারা করুক, সেটা আমি চাই, কিন্তু বিএনপির 2013, 14, 15 সালে দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের চেহারাটা কি সেটা দেখেছে। এটা বহুবার বলেছি, কথাও বলি টেলিভিশনে, 12 বছর হয়ে গেছে, এক যুগ, এটা বলতে চাই না। তবে হ্যাঁ, রাতের ভোটের কথা যেটা মোশাররফ ভাই বলেছে, এটা আমাদের জেনারেশনরা তো আমরা দেখে বড় হয়েছি, তখন আমি ছোট, কিন্তু আমরা জানি 1977 সালে বাংলাদেশে প্রথম স্বৈরশাসক জিয়াউর রহমান 1977 সালে ইয়েস অর নো ভোট করার মধ্য থেকে রাতের ভোট শুরু করেছিল। 110% ভোট করেছিল এবং টোটাল কাস্টিং ভোট ছিল 98%। টোটাল 98% কাস্টিং ভোট ছিল। 2018 সালের নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, 2014 নির্বাচনে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বিদ্যমান 17 কোটি দেশে আপনি কোনো অডিও নাই, ভিডিও নাই, কোনো রকমের দালিলিক প্রমাণ নেই, আপনি অনবরত বলে যাচ্ছেন রাতের ভোট, রাতের ভোট, রাতের ভোট, কিন্তু বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। তাই যদি বিশ্বাস করতো কাঞ্চন ভাই, শুধু কি বিএনপি বলে, আরো অনেকেই বলছে। এটা আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বিদেশি কূটনীতিকরা বলছে। বিদেশি কূটনীতিকরা কখন বলে আমি আপনাকে বলি, এই বিদেশি কূটনীতিকদের কাছে যখন যাই আমরা, যে যখন রাতে ডিনার করি আর যখন বলি, তখন 2-1 বলে ফেলছে, বলে ফেলার পর সে উড্ডু করেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কথাটা হলো বিদেশি কূটনীতিকদের কাছে কারা যাচ্ছে, আমরা যাচ্ছি এখন মানে যখন আহ্বান জানায়, আমি একটা হলো যে মনে করেন শুধুমাত্র দতিয়ালি করার জন্য মধ্যে বারবার নক করা, তাদের কাছে যাওয়া, ধর্ণা দেওয়া, এরকমের আমরা কিন্তু যখন আন্দোলন করেছি 2006-7 সালে বলেন বা 96-এর মুভমেন্টের কারণে বলেন, আওয়ামী লীগ কিন্তু ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বা হাইকমিশন, লন্ডন হাইকমিশন বা অ্যানাদার যে ডিপ্লোম্যাটিক জোনগুলো আছে, এখানে আমরা যে ধর্ণা দিতাম না, আমরা আন্দোলন করতাম। এখানে আসেন পার্থক্য, মৌলিক পার্থক্য হলো আমরা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে আমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, আমার দাবিটা কি, আন্দোলনটা কি। বিএনপি বাংলাদেশের মানুষদেরকে প্রস্তুত না করে তাদের মূল কাজটা হলো আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কাছে নালিশি একটি ব্যবস্থা করে। আমি বলছি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এইটা বলার মধ্য থেকে বাংলাদেশকে ছোট না করে আপনি রাজনৈতিক সক্ষমতার জায়গা বা আপনার ব্যর্থতার জায়গাগুলো কি সেটাকে ফোকাস করুন না। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে যাই, আমি শুনতে চাই যে ষড়যন্ত্র তত্ত্বটা আপনার বিশ্লেষণ। জি, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। ABM মোশাররফ হোসেন বিএনপির এবং মনিরুজ্জামান মনির ভাই আওয়ামী লীগ। বাংলাদেশের দুটি বিত্তশালী দল অথবা বড় বিত্তশালী, তো চিত্তগত তাদের একটা মিল আছে, আমরা যেটার শ্রেণী চরিত্র বলি। তারা মোটামুটি ষড়যন্ত্র বলতে মনির ভাই যেটা অবলীলায় বলেছেন, কোনোটা ভালো কাজের জন্য, কোনোটা মন্দ কাজের জন্য, অর্থাৎ কোনোটা আমার জন্য জায়েজ, কোনোটা আবার আমার জন্য না জায়েজ। তো ষড়যন্ত্র যদি বাংলা অর্থ করে, এটা হচ্ছে 6 যন্ত্র, ষড় ঋতু, 6টা ঋতু, ষড়যন্ত্র মানে 6টা যন্ত্র। আপনি জানতে চাচ্ছিলেন যে ষড়যন্ত্রের নমুনা, তো তারা আলটিমেটলি দুইজনে কিন্তু একটা যন্ত্র দেখাতে পারেননি। তো একটা বিষয় দুজনের কথা দিয়ে এসেছে, যেটা বিদেশিদের কাছে যাতায়াত। এটাও কিন্তু যখন আওয়ামী লীগ যায়, অর্থাৎ ক্ষমতাসীনরা যায়, যখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে সেটারে জায়েজ বলে। আবার যখন বিএনপি যায়, আওয়ামী লীগ ওইটার মধ্যে একটু ষড়যন্ত্রের গন্ধ পায়। এটা হচ্ছে একেবারে নিষ্ঠুর একটা বাস্তবতা। তো এই প্রেক্ষিতে নির্বাচন আসলে ষড়যন্ত্র, চক্রান্ত, এই কথাগুলো একটু বেশি ব্যবহার হয় পরস্পরের পক্ষে। গত কদিন যেটা হচ্ছে, ষড়যন্ত্র শব্দ দু দলের বিরুদ্ধে দিচ্ছে না, কিন্তু ষড়যন্ত্র তো কাজও করে, শুধু ব্যবহার হয় শব্দ তা নয়, কাজও তো করে, আমরা দেখেছি, ফাংশন তো থাকেই। তো তারা একটি যন্ত্রের কথা যেটা বলেছেন যে বিদেশিদের কাছে যাওয়া, সেটা তো আমি বললামই, কিন্তু
উভয় পক্ষ থেকে যেটা সুনির্দিষ্ট করে বলা হয়, আওয়ামী লীগ থেকে বলা হয় যেটা যে বিএনপি তাদেরকে অর্থাৎ সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে সরকার তাদের রাজনীতি বানচাল করার ষড়যন্ত্র করছে। এই অভিযোগটা খুব সহজ একটা কাজ, ষড়যন্ত্রের অভিযোগটা করে দেয়া। শুনতেও একটু ভয় লাগে। এই বিষয়ে মামলাও করা যায়, ভয়ানক ভয়ানক মামলা করা যায়, নানান মামলা, ষড়যন্ত্রযুক্ত মামলাও আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা, ঐতিহাসিক মামলা। তো এই প্রেক্ষিতে তারা নির্বাচন আসাতে মূলত তারা নির্বাচনটা মুখ্য এমন একটা স্টেজে দুটি দল কথাগুলো পুরনোই তারা বলছে। পুরনো কথা বলতে গিয়ে ষড়যন্ত্রের আওয়াজটা দুদিক থেকে প্রায় প্রতিটা দিন আপনি সুন্দর করে অ্যাড্রেস করেছেন যে তাদের কাছে জানতে চেয়েছেন, যেহেতু অভিযোগ আছে তাদের পাল্টাপাল্টি, দু একটা ষড়যন্ত্রের তারা নমুনা দিক। আলটিমেটলি এটা অভিযোগের জন্যই অভিযোগ। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি দুজনেরও মন্তব্য শুনেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নিয়মিত এই অভিযোগটা করেন, বিএনপির দিক থেকে মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রতিদিনে ষড়যন্ত্রের কথাটা বলেন। তো এক সেন্সে যেটা ষড়যন্ত্র ভালো জিনিস না, মোটেই ভালো জিনিস না, এটাকে ইতিবাচকভাবে দেখার কোনো সুযোগও নাই। তো সেই ক্ষেত্রে তারা যদি পরস্পরের ষড়যন্ত্রটা একটু উন্মোচন করে দিতেন, পরিষ্কার করে দিতেন, সেটা তাদের জন্য যতটুকু না ভালো হতো, আমাদের জন্য গণমাধ্যম কর্মীদের জন্য একটু উপকার হতো। আমরা নিউজ ভ্যালু পেতাম, নিউজ আইটেম পেতাম, মানুষও একটু একটু করে বুঝতে পারত। কিন্তু তারা সেটা করেন না। কেন করেন না? যেটা আমি শুরুতে বলেছি, তাদের শ্রেণী চরিত্র বিষয়। তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন, অভিযোগ কিন্তু আবার খণ্ডন করা লাগে না, তাদের অভিযোগটা করে দিলেই হয়ে যায়। বিএনপির দিক থেকেও কিন্তু বলা হয় নাই যে কি ষড়যন্ত্র আমরা করেছি, অথবা আওয়ামী লীগ থেকেও বলা হয় না যে আমরা তাদের আন্দোলন বানচাল করার কি ষড়যন্ত্রটা করেছি। তো তাদের দুজনের আলোচনার মধ্য দিয়ে শুধু একটা যন্ত্রের কথা এসেছে, বিদেশিদের কাছে একটু ধর্ণা দেয়া। তো ধর্ণা দুদিকে দিচ্ছে, কেউ ভিতরে চলে যাচ্ছে, কেউ দরজা পর্যন্ত থাকছে, কেউ তাদের অফিসে যাচ্ছে, কেউ বাসা পর্যন্ত চলে যাচ্ছে। এ নিয়ে তাদের কিন্তু ব্যাখ্যা আছে আবার, যে আমরা গেছি দেশের প্রয়োজনে। তারা বলে যে আসলে কি ষড়যন্ত্র কিছু হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, আমি বলেছি যে নির্বাচন আসলে এই যন্ত্রটার কথা বেশি বলা হয়। তারা ঠিক ওই কাজটিই করছেন। ওই কাজটা আমি একটু শুনে আসি। একটু এবিএম মোশাররফ হোসেন, ষড়যন্ত্র তত্ত্বের ব্যাখ্যা শুনলাম, এই ব্যাখ্যার যদি কোনো জবাব থাকে আমি শুনবো। আরেকটি কথা আমি শুনতে চাই, অতি সম্প্রতি বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেছেন যে সময় থাকতে দ্রুত এক্সিট নিন। হঠাৎ কেন আপনারা সরকারকে এক্সিট নিতে বলছেন? না, আপনি একটি জিনিস এখানে যে ষড়যন্ত্র ব্যাপারে যে কথাটি বলা হচ্ছে, আমি একটু স্পষ্ট ভাষায় বলতে চাই। ষড়যন্ত্র বাংলাদেশে আপনি যদি, আমি একটি ঘটনা একেবারে আপনি বলছেন যে প্রমাণ আছে কিনা, আমি বলি, আপনি দেখবেন যে আমরা সবাই চাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, আপনারা গণমাধ্যম, বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক। এখন এই ধারার মধ্যে যদি ব্যত্যয় ঘটে অথবা এই ধারা যদি ছন্দপতন ঘটে, তাহলে তো আমরা সেটাকে ষড়যন্ত্র বলতে পারি। আপনি দেখবেন 1982 সালে যখন নির্বাচিত সরকার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার সাহেব, তখন হোসেন মোহাম্মদ এরশাদকে তো সামরিক শাসন জারি করে ক্ষমতা গ্রহণ করেছিলেন। তো গণতান্ত্রিক শক্তি হিসেবে আমাদের কি উচিত ছিল, যে এই পদক্ষেপের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া, আমাদের প্রতিবাদ করা দরকার। কিন্তু সেদিন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। অর্থাৎ এই সামরিক শাসন যে জারি হয়েছে, গণতন্ত্র যে ব্যাহত হয়েছে, বাংলাদেশের মানুষের অধিকারদেরকে কেড়ে নেওয়া হয়েছে, এ ব্যাপারে উনি অসুখী নন। অর্থাৎ এই ষড়যন্ত্রকে উনি সহযোগিতা করেছিলেন। আবার যদি আমি আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই, খুব তরতাজা উদাহরণ, যে 2007-এ যখন 111 গভর্নমেন্ট এসেছিল, তখন আওয়ামী লীগ বারবার বলেছিল এটা আমাদের আন্দোলনের ফসল এবং ওনাদের সকল কাজের আমরা বৈধতা দেব। সুতরাং এখানেও কিন্তু গণতান্ত্রিক ধারাটাকে ব্যাহত হয়েছে। সুতরাং এইটাকেও কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। তো সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে যদি আমি কথা বলতে যাই, এই ষড়যন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি আমি কথা বলতে যাই, আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে ষড়যন্ত্র। সেই তেমনিভাবে আপনি দেখবেন যে যদি আওয়ামী লীগ সেদিন সহযোগিতা না করতো, তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা 2 বছর থাকতে পারতেন না, এরশাদ 9 বছর থাকতে পারত। শুধু তাই না, এরশাদের সেই শাসনকে বৈধতা দেওয়ার জন্য 1986 সালে, আজকে জামাত নিয়ে অনেকগুলি কথা বলা হয়, কিন্তু জামাত যদি আপনি ডকুমেন্টারি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী নামে সর্বপ্রথম বাংলাদেশের এই ইলেকশন রাজনীতিতে প্রথম অংশগ্রহণকারী 1986 সালে। এর আগে জামাতের কোনো অস্তিত্ব ছিল না বাংলাদেশ। সেটাও
আওয়ামী লীগ এবং জামাত সহ এরশাদের সেই পাতানো নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। সুতরাং এইগুলিকে আপনি ষড়যন্ত্রের উদাহরণ হিসাবে ধরতে পারেন। আর আপনি যে কথাটি বলছেন, আমাদের মহাসচিব যে কথাটি বলছে, আজকে দেখেন আওয়ামী লীগ দীর্ঘ 14 বছর ক্ষমতায় আছে। এই 14 বছর ক্ষমতায়, এখানে মনিরুজ্জামান বলেছে পদ্মা সেতু হয়েছে। হ্যাঁ, একটা দল যদি ক্ষমতায় থাকে সে তো জনগণের জন্য তার কিছু কাজ দেখাতেই হবে। আইয়ুব খান দেখিয়েছে না? আইয়ুব খানের আমলে তো উন্নয়নের দশক পালিত হয়েছে, এবং এখনো আমাদের দেশে যারা মুরব্বী আছে তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এখনো বলে যে এই দেশের উন্নয়নের সূচনা করেছিলেন আইয়ুব খান। কিন্তু সে কিন্তু একদম সামরিক শাসক ছিলেন, স্বৈর শাসক ছিলেন। সুতরাং স্বৈর শাসকদের বা জনগণ ধিকৃত যে শাসক, তাদের কিন্তু এই ধরনের উন্নয়নের কিছু লেবাস তাদের সবসময় থাকে। এখন পদ্মা সেতু আপনি বলেন, হ্যাঁ পদ্মা সেতু হবে না কেন, এটা বাংলাদেশের মানুষের তো প্রত্যাশিত ছিল, কিন্তু তার জন্য আমাদেরকে কতটুকু মাসুল দিতে হয়েছে। অর্থাৎ 10,500 কোটি টাকার পদ্মা সেতু 31,000 কোটি টাকা খরচ করেছে। গত 15 দিন আগে একনেকে দেখেছি আমরা আরও 3,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সুতরাং যেই জিনিস করতে আপনার হয়তো 11,000 কোটি টাকা লাগতো, সেখানে আজকে আপনার 33,000 কোটি টাকা আপনি ব্যয় করেছেন। সুতরাং এই ধরনের উন্নয়নের নামে যখন লুটপাট হয়, উন্নয়নের নামে যখন জনগণের টাকা তছরূপ হয়, তখন তো আমরা প্রশ্ন করতেই পারি। আর সেইটাকে যদি আপনি বলেন এইটাও ষড়যন্ত্র, তাহলে এটা জাতির জন্য একটু দুঃখ। আমি আরেকটা শেষ একটা উদাহরণ দিই আপনাকে। এই যে আমরা আপনার যে এরিয়া বসে আছেন, মগবাজার ফ্লাইওভার আপনার পাশেই, এই গভর্নমেন্টই শুরু করেছিল। যখন তারা শুরু করেছিল তখন এটার বাজেট ছিল 458 কোটি টাকা। যখন এটা শেষ করেছে এটার পিছনে ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। বাজেট তো বাড়বে, বাড়বে কতটুকু? আপনার সেই লিমিট তো থাকা উচিত। রিভাইজ তো হয়, কতটুকু বাড়বে আপনার সেটা তো আমার দরকার আছে। আমার 458 কোটি টাকারটা আমার হয়তো ডাবল হতে পারে, 3 গুণ হবে। সেই অবস্থা কি বাংলাদেশে তৈরি হয়েছে? অর্থাৎ একটা লুটপাটের যে একটা কর্মকাণ্ড আওয়ামী লীগ পরিচালনা করছে, তার ডাইরেক্ট আপনি অন্যটা বাদ দেন, আপনি এই যে বাংলাদেশে 4 লেন 6 লেন করে, আমাদের ভারতে গিয়ে দেখেন পার কিলোতে খরচ পড়ে 30 থেকে 35 কোটি টাকা, আমাদের এখানে 250 কোটি টাকা খরচ পড়ে। আসবে। অর্থাৎ এইগুলি, এই যে লুটপাটের বিরুদ্ধে কথা বললেই যদি আপনি মনে করেন ষড়যন্ত্র, তাহলে এইটা তো এই দেশে, তাইলে তো গণতন্ত্র থাকবে না, এই দেশের স্বচ্ছতাও থাকবে না, জনগণের অধিকার নিয়ে কেউ কথা বললেই ষড়যন্ত্র হিসেবে তারা অভিহিত করবে। জনাব মনিরুজ্জামান, অনেক কথা এসছে, আমার মনে হয় আপনি বলুন। আপনার ষড়যন্ত্রের কথা মোশাররফ ভাই যেটা বললেন, যে বিচারপতি সাত্তারের কাছ থেকে স্বৈরাচার এরশাদ ক্ষমতা নেওয়াটাকে উনি প্রথম ষড়যন্ত্র বলল, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন আই এম নট আনহ্যাপি। আমি এই কথাটাকে ওন করেই কথা বলতে চাই। অন্যদের মতন আমি বলবো না যে না শেখ হাসিনা এটা বলে নাই। যদি বলেও থাকে, তখন আমি অনেক ছোট ছিলাম, খেয়াল নাই, কিন্তু যদি বলেও থাকে তাহলে কথাটা যথার্থ বলেছে। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য থেকে প্রথম খুন ষড়যন্ত্র রাজনীতি শুরু হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। সেই ষড়যন্ত্রের প্রথম মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান। আপনি যদি দেখেন 75-এর 15 আগস্ট, আপনি একজন সঞ্চালক হিসাবে, বা এখানে মোস্তফা কামাল উনি একজন বিদগ্ধ সাংবাদিক এবং বাম গণনার রাজনীতি, যেহেতু শ্রেণী চরিত্রের কথা বলছে, এটা বাম যারা করে তাদের ভিতরে এই শ্রেণী লাল বই পড়ার কারণে তাদের কাছ থেকে শ্রেণী সংগ্রামের কথাগুলো শোনা যায়, শুনতে ভালো লাগে। উনিও হয়তো বা বলবেন যে জিয়াউর রহমানের কার্যত কোনো ভূমিকা ছিল না, এটা আমি বিস্তর আলোচনা করা যাবে। কিন্তু মোটা দাগে যদি আমরা দেখি 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে সামনে ছিল খুনি মোস্তাক, কিন্তু পিছনের সমস্ত কলকাঠির মূল নায়ক ছিল স্বৈরাচার জিয়াউর রহমান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল। সেটা আপনি যদি দেখবেন 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল যারা কিরণক খুনি, তাদেরকে তৎকালীন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। সেখান থেকেই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়। আপনি যদি এরশাদকে ষড়যন্ত্রকারী স্বৈরাচার বলেন, তার আগেই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রথমে শুরু করেছিল জিয়াউর রহমান, যে ব্যক্তি একই সাথে চিফ অফ আর্মি স্টাফ, প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি, এটা সংবিধানের সাথে যায় না, সাংঘর্ষিক, এবং ক্যান্টনমেন্টের মধ্যে বসিয়া রাজনৈতিক দল গঠন করা, সমস্ত কিছুই সাংঘর্ষিক, সমস্ত কিছুই ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে। তো বাংলাদেশের প্রথম ষড়যন্ত্রকে স্থায়ী রূপ দিয়েছিল জিয়াউর রহমান। এরশাদ বলার আগে স্বৈরাচার এবং ষড়যন্ত্রের মূল নায়ক জিয়াউর রহমান বাংলাদেশে।
আসুন, আমরা 2007 সালের ষড়যন্ত্র কেন হবে? 2007 সালে তো ষড়যন্ত্র না, আমরা আন্দোলন করেছিলাম। ষড়যন্ত্র আপনারা করতে চেয়েছিলেন, আপনারা ওয়েলকাম করেছিলেন। ইয়েস, ওয়েলকাম। আমি অস্বীকার করছি না তো, আমি মুভমেন্ট করেছি, আমি আন্দোলন করেছি। আমি তো মানুষকে বলেছি ভোটের অধিকারের জন্য আমি সংগ্রাম করেছি। আমি তো পিছনে দরজা দিয়ে কোনো কথা বলি নাই। আমরা তো রাজপথে তৎকালীন বিএনপির যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের মানুষকে যে নিষ্পেষণ করা, সেটা তো গেল বিএনপিকে, কিন্তু আপনারা যে 111 এর সরকারকে ওয়েলকাম করলেন। আমি 111 সরকার কখন হলো? যখন তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত ধাপগুলো আপনাকে ফলো না করে যখন একটি অস্বাভাবিক পরিস্থিতি দেশের তৈরি হলো, তখন তো 111 হলো। এই 111 তৈরি হওয়ার পিছনে তো বিএনপির অবদান, বিএনপির তো সুযোগ ছিল। সেই বিতর্কে যাব না, কিন্তু কথা হলো যে ওই জায়গাটাই আপনাকে, আমাদেরকে আসলে হয় কি, টক শোতে এসে আমরা আপনার সুইপিং কমেন্টস করতে পারি, ইন ডিটেইলে আলোচনা করার সুযোগ নাই, সময় কম। আমাদের এই বাস্তবতাটা মনে রাখতে হবে। আমি একটা তৎকালীন আন্দোলনের কর্মী হিসাবে তখনকার যে বাংলাদেশের চেহারাটা ছিল, রাজনীতির এই যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তখনকার সময়ের কি যে দাবি ছিল, সেই দাবি বিএনপি রিড করতে পারে নাই। রিড করতে না পারার কারণে 111 তৈরি হয়েছে। সেনাপ্রধান মঈনুল আহমেদ শেখ হাসিনার তো তাকে বসায়নি, বেগম জিয়া বসিয়েছিল। জেনারেল মাসুদ তো তারেক রহমানের আত্মীয়, জেনারেল মাসুদ তো বেগম জিয়ার আত্মীয়, আমাদের তো আত্মীয় না। ষড়যন্ত্র তত্ত্ব এখানেও কাজ করছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি 111 সরকার তৎকালীন সময় অনিবার্য ছিল, আমাদের আন্দোলন করেছি, এটা সত্য। এবং কেন তৎকালীন সরকার বিরুদ্ধে সালে বসার মধ্যে থেকে কেন এটা সর্ট আউট করলো না? কেন এই সমস্যার সমাধান করলো না? কেন বিচারপতি হাসানকে 2 বছর বাড়িয়ে তার গোদরার কোনো জায়গা ছিল না? এই মানসিকতা থেকে পরিহার করতে হবে। বিএনপি যখন বলে এক্সিটের কথা, কিসের এক্সিট? আওয়ামী লীগ এমন কি পরিস্থিতির মধ্যে পড়ছে যে তার সেফ এক্সিট চায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরঞ্চ বিএনপির এক্সিট নেওয়া উচিত সামনে নির্বাচনকে কেন্দ্র করে। 17 কোটি মানুষকে জিম্মি করে কিচ্ছু করতে পারবে না। ওনারা 14 সালে বলেছিল দেশে ইলেকশন করতে দেবে না। বাংলাদেশের মানুষ ইলেকশন করেছে, নির্বাচন হয়েছে, ভোটার উপস্থিতি কম ছিল। আমি যদি এই কথাগুলো বলি হয়তো অনেকে বলবে যে লোকটা কি কথা বলে, কিন্তু বাস্তবতা তাই। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে বেগম জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফোন করেছিলেন। এই যে সৌজন্যতা রাজনীতিতে, এই যে শিষ্টাচার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে মানবিক দিকগুলো বারবার দেখালেন, সেই জায়গাটা তো বিএনপি পরিপূর্ণভাবে ব্যর্থ। এবিএম মোশাররফ হোসেন, অনেক কথা এসছে, আমি একেবারে মনিরুজ্জামান যে কথাটি বলেছি, আমি একেবারে চট করে আমি জবাব দিতে। সেটা হলে উনি জিয়াউর রহমানকে অভিযুক্ত করেছেন শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে। আপনি দেখবেন আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতা আসার পর প্রথমবারের মতো মামলা দায়ের করেছে। তো জিয়াউর রহমানের সাথে যদি জড়িত থাকতেন তাহলে আওয়ামী লীগ কেন তাকে আসামি করেনি? অর্থাৎ জিয়াউর রহমানের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আরও যদি যান আপনি, ওই মামলার যে রায় হয়েছে, রায়ের কোনো জায়গায় জিয়াউর রহমানের কোনো সম্পৃক্ততা আছে এই ধরনের কোনো পর্যবেক্ষণ নাই। সুতরাং এটা সম্পূর্ণ রাজনীতির কারণে। আর একটু মনিরকে আমি একটু লেখাপড়া করার জন্য আমি একটু অনুরোধ করব। আপনি দেখবেন খন্দকার মোস্তফা যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, ইমিডিয়েট পাস্ট যিনি সেনাবাহিনীর চিফ ছিলেন, উনি এক রাষ্ট্রপতির হত্যাকাণ্ড ঠেকাতে পারেন নাই। স্বাভাবিক কারণে তাকে অবসান করে দ্বিতীয় লোককে সেনাবাহিনীর চিফ করা হয়েছে, এবং সেটা করা হয়েছে 1975-এর 24 আগস্ট। উনি তারপরও 10 দিন ক্ষমতায় ছিলেন। এবং 1975-এর 3 নভেম্বর খালেদ মোশাররফ যখন অভ্যুত্থান করলেন, জিয়াউর রহমানের যখন সেনাবাহিনীর চিফ বা মোস্তাক সাহেব, না আমি একটু ছোট্ট বলি, আপনি যে কথাটি বলেছে, উনি জিয়াউর রহমান কীভাবে ক্ষমতা করল। 19 নভেম্বর খালেদ মোশাররফ যখন সেনাবাহিনীর চিফ হলেন, উনি কিন্তু পার্লামেন্ট ডিজলভ করলেন। রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে বাদ দিয়ে বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি করলেন। অর্থাৎ একটা সাংবিধানিক এবং পার্লামেন্ট বিলুপ্ত করে দিলেন। অর্থাৎ দেশে কোনো বৈধ কোনো আইন নাই। সেই সময় বাংলাদেশের খালেদ মোশাররফ সাহেব কিন্তু সেনাবাহিনীর চিফ হয়ে গেলেন। যখন 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থান হলেন, জিয়াউর রহমান সাহেব যখন ফিরে আসলেন, ওই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রইলেন। পার্লামেন্ট ডিজলভ, এবং উনি একটি কথা বলেছে, এইটাও তথ্যগতভাবে মারাত্মক ভুল। সেটা হলো এই যে ফারুক রশিদ, যারা খনি চক্র,
তাদের কিন্তু খালেদ মোশাররফ সমঝোতা করে বাংলাদেশ থেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং তাদেরকে দূতাবাসে চাকরি, সুতরাং যার সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততা নাই, নাম্বার 1। তারপর আপনি লাস্টে আরেকটু কি বলেছিলেন, মনিরুজ্জামানের কথা মতো। সুতরাং আপনাকে এই কথাগুলি আপনার মনে, বরং জিয়াউর রহমানকে অভিনন্দন জানা উচিত। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে সামরিক শাসন প্রত্যাহার করে 1979 সালে যে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং এখন পর্যন্ত আপনি বাংলাদেশের যদি পার্লামেন্ট নির্বাচনগুলি দেখেন, 79 নির্বাচনের মতো এত রিচ পার্লামেন্ট বাংলাদেশে এই 11 সংসদের কখনো আসে না। জি, আচ্ছা মনিরুজ্জামান মনি, এমন মনে চক্ষুষভাবে বলে দেই, না বলবেন উনি যেটা বলছেন আপনি বলবেন জিয়াউর রহমান কিভাবে জড়িত। না আমি একটু বলি, 2011 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে এসে সাক্ষী দিতে এসেছিল কর্নেল তাহের হত্যায়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক লয়েন্স ডিপসন বলেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিচারপতি সায়েম যে বলে মোস্তাককে সরিয়ে জিয়াউর রহমান বিচারপতি সায়েমকে বসিয়েছিল, আবার সেই বিচারপতি সায়েমকে রাতের আধারে অস্ত্র নিয়ে ঠেকাইতে গেল, যখন দেখলো যে সেটা সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার ঠিক হয় নাই, তখন সে সেটা প্রকাশ যাতে না হয় তার জন্য চলে গেছিল। পরবর্তীতে আবার বিচারপতি সায়েমকে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল জিয়াউর রহমান। আমার মনে হয় যে এই আলোচনায় গেলে আমার আজকের যে আলোচনা, সেই আলোচনাটা ব্যাহত হবে। আমি শেষ পর্যায়ে আছি একেবারেই। খুব ছোট্ট করে যদি বলি যে ক্ষমতায় আসলে এই বর্তমান সরকার হয়তো আর 2-3 মাস আছে, তারপর একটা নির্বাচন হবে, নির্বাচিত হলে আবার এই শেষ সময়ে কি একটু নার্ভাস আওয়ামী লীগ? একদম সংক্ষেপে শুনে আমি একটু কেমন লাগে। আওয়ামী লীগ কখনোই নার্ভাস না। আওয়ামী লীগ কখনো জনগণকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে রাজনীতি, বাংলাদেশের মাটি ও মানুষের মধ্য থেকে, তাদের সদাগন্ধের মধ্যে থেকে আওয়ামী লীগের জন্ম, অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম। স্বাভাবিক কারণে বাংলাদেশে আওয়ামী লীগ নার্ভাস না। নার্ভাস কারা? নার্ভাস হলো ওনাদের দেখুন, গোটা দুনিয়ার বিশ্ব নেতৃত্ব যখন শেখ হাসিনাকে বসিয়ে প্রশংসা করে, যখন বিএনপির নেতারা যখন জাপান, আমেরিকা, লন্ডন সফরকে কেন্দ্র করে বলে যে পায়ের তলায় প্রধানমন্ত্রী মাটি নেয়, এদের কাছে যাচ্ছে দুতিয়ালি করার জন্য, আবার ঋষি সোনাক যখন বলে আমার স্ত্রী এবং আমার কন্যা দুটো আপনার অনুরাগী, আপনার ভক্ত, এবং আপনার সন্তান দুটো, আমার কন্যা সন্তান দুটো আপনার মতন রাজনৈতিক হোক, এটা আমি প্রত্যাশা করি। আইএমএফ প্রধান যখন বলে শেখ হাসিনার উন্নয়নের, বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন, তার মধ্য থেকে বোঝা যায়। এবং শেখ হাসিনা যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে বিদ্রুপ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই ওয়ার্ল্ড ব্যাংকে যখন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর পোর্ট্রেট উপহার দেয়, তার মধ্যে হচ্ছে যে কূটনীতিকভাবে যে আচার, যা শিষ্টাচার আমাদেরকে শিখায়, তার মধ্যে থেকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনা একটি অত্যন্ত সফল রাজনৈতিক নেতার নাম। শুধুমাত্র রিজিওনাল পলিটিক্স না, গ্লোবাল পলিটিক্স একটা ব্র্যান্ড নাম শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সামনের দিকে যে 2041 সালে একটি বাংলাদেশ, উন্নত বাংলাদেশ কায়েম করতে চায়, বদ্বীপ প্ল্যান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। 2100 সালের বাংলাদেশ কেমন হবে? বাংলাদেশের মানুষ তার গতি পথেই আছে, সঠিক নেতৃত্বেই আছে, শেখ হাসিনার নেতৃত্বেই হাঁটতে চায়। জি, আমি একটু মোস্তফা কামাল সুনির্দিষ্ট প্রশ্নে আসি। জি, নির্বাচন প্রশ্নে যেটা, তার আগে মনির ভাই একটু জবাব দিতে হয়। ব্যক্তিগত কারণে হোক আর রাজনৈতিক কারণে হোক, লাল বইয়ের প্রতি সম্ভবত ওনার একটু বিতৃষ্ণা অথবা অনীহা আছে, অথবা উসমার নেপথ্যে আরো কিছু থাকতে পারে। বাংলাদেশ কিন্তু লাল কাণ্ডের প্রচুর শিকার। 71-এ প্রচুর লাল কাণ্ড ঘটেছে, রক্ত। ওই লাল রক্তের মধ্যে দাঁড়িয়েও কিন্তু পাকিস্তানের আমাদেরকে বলেছে ষড়যন্ত্রকারী। খুব বেদনার অংশ কিন্তু। 75-এর ট্র্যাজেডি রক্তের বিষয়, জিয়াউর রহমান হত্যা রক্তের বিষয়। এরপরে আরও একে একে আছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। এগুলোকে নিয়ে আমরা খুব একটা হালকা করে কথা বলতে পারি না, বলা উচিত নয়। তো আমি নির্বাচনের বিষয়ে আসছি যে বিএনপির সামনে এখন হচ্ছে তারা অনেকগুলো দফা রফা নিয়ে আছে। তাদের দলের 19 দফা আছে, রাষ্ট্র সংস্কারের 27 দফা আছে, আন্দোলনের 10 দফা আছে। আমি গুনলে দেখি যে 56 হয়, 56টা দফা নিয়ে বিএনপি আছে। মূলত দফা হচ্ছে নির্বাচন। কিন্তু যদি আমরা সময় গুনি, সরকার আরও আছে বেশ কয়েক মাস, কিন্তু বিএনপির দিক থেকে বলা হচ্ছে 2-3 মাস বেশি সরকার নাই। আবার দলের মহাসচিব কোনো দিনক্ষণ উল্লেখ না করে বলেছেন দ্রুত এক্সিট নিতে। তো আমাদের জানা মতে যেখানে 2-3 মাসের মধ্যে কোনো নির্বাচন নাই, কিন্তু নির্বাচন আরো 8-9 মাস পরে। তো এখানে কিন্তু ষড়যন্ত্রের একটা উপাদান আছে।
একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার বিশ্লেষণ। কোথায় উপাদান আছে? বিএনপি কি করে মনে করে যে 2-3 মাস পরে সরকার নাই, নির্বাচন ছাড়া একটা সরকার নাই হয় কি করে? না, অ্যাকচুয়ালি তো মানে নির্বাচনী যে ডামাডোলটা শুরু হয়ে যাবে 2-3 মাস পরই মোটামুটি একটা শুরু হবে। ওই ক্ষেত্রে বিএনপির দিক থেকে এটা যদি এরকমটা হয়ে থাকে যে ঈদের পর আন্দোলন, কোন ঈদ ওটা বলার দরকার নাই, কিন্তু এটা যদি এরকম হয় যে সরকার 2-3 মাস আছে আর এখানে কিন্তু একটা বার্তা মিলে যেটা সরকার ষড়যন্ত্র হিসাবে দেখতেই পারে সরকারের জায়গা থেকে। আবার বিএনপির জায়গা থেকে বিএনপি সেটাকে গণতান্ত্রিক আন্দোলন বলতে পারে, যেটা মোশাররফ ভাই এতক্ষণ কয়েকটা ষড়যন্ত্রের কথা বলেছেন, মনির ভাই সেগুলোকে বলেছেন গণ আন্দোলন অথবা গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন। তো বিএনপি এখন নির্বাচনের এমন একটা স্টেজে আছে, তারা কি নির্বাচনে যাবে নাকি যাবে না। তো এই দুইটা কাজে কিন্তু তারা আগে করেছে। 14তে নির্বাচনে যায়নি আর 18তে নির্বাচনে গেছে। তো নির্বাচনে না গেলে কি হয় এই অভিজ্ঞতাটা তাদের আছে, আবার গেলে কি হয় ওই পরিণতিও তারা ভোগ করেছে। তো এখন আর পদ্ধতি আছে তাদের হাতে সাদা চোখে মাত্র একটা, নির্বাচনটা না হতে দেয়া অথবা নির্বাচন ঠেকানো। বিএনপি এবার খুব সতর্কতার সাথে, আমরা যেটা খেয়াল করি গত কয়েকদিন, নির্বাচন ঠেকানোর কথা ওইভাবে বলে না, বলে যে আমাদের ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। একটু কৌশলী হচ্ছে, কিন্তু নির্বাচনটা এখন এমন এক জায়গায় চলে গেছে, শুধু নির্বাচন বললে কাভার করে না অর্থ। নির্বাচনটা অবাধ কিনা, সুষ্ঠু কিনা, অর্থবহ কিনা, নিরপেক্ষ কিনা, গ্রহণযোগ্য কিনা, নানান শব্দ দিয়ে নির্বাচনকে এখন মার্কিং করতে হয়। তো এরকম একটা অবস্থায় অনেক কিছু যেমন বিএনপির উপর নির্ভর করে, আওয়ামী লীগের উপরও নির্ভর করে। শুনে আসবে একদম শেষ কথা। এবিএম মোশাররফ হোসেন, মোস্তফা কামাল তার মতন করে একটা বিশ্লেষণ দিয়েছেন যে বিএনপি নির্বাচন করেও দেখেছে, বর্জন করেও দেখেছে, তার সামনে পথ খোলা আছে কি? আসলেই আপনাদের সামনে পথ খোলা কি? না, মোস্তফা কামাল ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছে। আপনি একটা দেখবেন যে 2014-তে যখন আমরা নির্বাচন বর্জন করেছিলাম, এই গণমাধ্যম থেকে শুরু করে বিশিষ্ট জনেরা বলেছিল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে হয়তো জিতেও যেত। আবার 18 সালে যখন আমরা অংশগ্রহণ করেছিলাম তখন কিন্তু তার যৌক্তিকতা প্রমাণ হয়েছে যে কেন আমরা 2014-তে ইলেকশনে যাইনি। কারণ আওয়ামী লীগের অধীনে যে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় না তার প্রমাণ হয়। শুধু এই আমল না, আপনি দেখেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে। এখন তো বিএনপি আওয়ামী লীগ মানে খুব একেবারে দুইটি জাতীয় দল আছে, তখন কিন্তু এরকম দলও ছিল না। আওয়ামী লীগ একক দল, জাসদ তারুণ্য নির্ভর একটি দল ছিল। সেই নির্বাচনও কিন্তু যাকে শেখ মুজিবুর হত্যাকাণ্ডের মূল হোতা বলা হয় মোস্তাক, তাকে জেতানোর জন্য হেলিকপ্টারে ব্যালট বাক্স আনতে হয়েছে আওয়ামী লীগের। এবং অনেক নেতা, আপনার মেজর জলিল বলেন, আলিমার রাজি বলেন, মুজাফফর আহমেদ বলেন, অনেককে বিজয়ী, স্থানীয়ভাবে বিজয়ী হওয়ার পরও ঢাকা থেকে রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগের আমলে যে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এটা প্রতিষ্ঠিত। যার জন্য আমরা মনে করি যে একটি নিরপেক্ষ বলেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন অথবা নির্বাচনকালীন সরকার বলেন, ছাড়া কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, এবং বিএনপি তার জন্য আন্দোলন করে। আমি 14 সালের যে প্রেক্ষাপট, 14 সালের প্রেক্ষাপটটা ভিন্ন। 14 সালের নির্বাচনে বিএনপি না আসার মধ্যে থেকে যে ট্রেন মিস করছে, সেখানে গণতন্ত্রকে দুর্বল করেছে। 14 সালের আগে 2013 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জেতার মধ্যে থেকে বিএনপির তৎকালীন সময়ে যে স্পিড ছিল, যে পরিমাণ সাংগঠনিক শক্তি ছিল, সে কারণে 2014 সালের যারা বিশ্লেষক, যারা রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা যেটা বলে যথার্থ বলে, 2014-তে বিএনপি ক্ষমতায় যদি না আসতে পারতো তাহলে কিন্তু স্ট্রং বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতো। 2018 সালে তারা একদম শক্তি ক্ষীণ হয়ে গেছে। তারা বাংলাদেশের মানুষ দেখেছে, তারা আত্মসমর্পণ করেছে ডক্টর কামালের মাধ্যমে। যেহেতু সে নির্বাচন হাফ হার্টেড, একাধিক 3-4 করে প্রার্থী দিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য রিয়াল সিনারিও। বিএনপি টোটাল শক্তি নিয়ে নির্বাচন করতে পারে না। স্থানীয় যে প্রতিনিধি তারা, আমি আপনাকে বলতেছি, আপনার কাঞ্চন ভাই, যদি আপনার রিয়েলিটিটা মানতে হবে, ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে আপনার নির্বাচনের এজেন্ট, সাথে সাথে নির্বাচন কেন্দ্রে ভোটারদের টানার জন্য যে সমস্ত কর্মীর উপস্থিতি দরকার, সেই কর্মী যদি উপস্থিত না থাকে, তাহলে আপনি যত বেশি জনপ্রিয় দল হন না কেন, দিনের শেষে আপনার পক্ষে ভোট পড়তে যাবে না। দিস ইজ দ্য রিয়াল পিকচার। এই পিকচারের বাইরে না। আমি 1981 সালের নির্বাচন দেখতে দেখতে বড় হয়েছি, এবং জাতীয় নির্বাচন 86 সাল থেকে সমস্ত জাতীয় নির্বাচনগুলো দেখছি। আমি বিএনপির কাছে আবেদন থাকবে যে 2014 সালের নির্বাচনে, তৎকালীন নির্বাচনকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বেগম জিয়াকে। আমি বিশ্বাস করি 2024-এর নির্বাচনে বিএনপি নির্বাচনকালীন সরকারের থেকে
একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। দেশের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচন যদি একটু প্রতিযোগিতামূলক না হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু ভালো প্রার্থীর সন্ধানে যাবে না। ভালো প্রার্থী বা জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না হলে সেটা কোনো নির্বাচনই হয় না। সেই কারণে নিশ্চয়ই একদম 10 সেকেন্ডে শেষ করব। মোশাররফ ভাই বলেছেন আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না, এটা আংশিক কথা। একইভাবে বিএনপির অধীনেও কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। বিচার করতে গেলে তুলনামূলক 91, 96, 2008 মোটামুটি গ্রহণযোগ্য যেটা আমরা বলি, অর্থবহ যেটা বলি, অংশগ্রহণমূলক যেটা বলি, সেটা হয়েছে। তো কেন হয়েছে সেটা হয়তো আরো দীর্ঘ আলোচনার বিষয়। নিশ্চয়ই আমার মনে আজকে একেবারে সময় নেই। জনাব ABM মোশাররফ হোসেন, জনাব মনিরুজ্জামান মনির এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।